প্রেগনেন্সি কিট দেখেই মাথা ঘুরে পড়ে গেল শোভা, কারণ ফলাফল পজিটিভ। হোস্টেলের অন্যান্য মেয়েরা দৌড়ে এসে ধরল ওকে, বিছানায় শুইয়ে দিয়ে চোখে মুখে পানির ছিটা দিল। বেশ খানিকক্ষণ পরে জ্ঞান ফিরল। সবাই জেগে ধরল কি এমন হয়েছে যার জন্য অজ্ঞান হয়েছে। শোভা কাউকে কিছু বলল না, কাউকে বলার মতো মুখই নেই ওর। কি বলবে যে ও মা হতে চলেছে? না, এমনটা কখনো কাউকে বলতে পারবে না। শোভার অবস্থা দেখে ওর খুব কাছের বান্ধবী মিলি সবাইকে চলে যেতে বলল। সবাই চলে গেলে মিলি ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কি হয়েছে শুনি রে শুভি, বল না। শোভা কেঁদে উঠলো বাচ্চাদের মতো, মিলিকে জড়িয়ে ধরে বলল, আমি মা হতে চলেছি মিলি। কি? হুম। কার সাথে? সাদ। শুভি, তুই এসব কি বলছিস? সাদ মানে আমাদের সাদ ভাইয়া? ওনাকে তো কখনো এরকম মনে হয়নি। এই শুভি, বল না এসব মিথ্যা। দেখ, আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি 2 মাস যাবৎ পিরিয়ড বন্ধ। সন্দেহবশত কিট এনে টেস্ট করলাম, এখন পজিটিভ ফলাফল। বল আমি এখন কি করব? ভাবছি আমি। মিলি কিছুক্ষণ চুপ করে রইল, বলল, ভাইয়াকে জানিয়েছিস? শোভা মাথা নাড়ালো। মিলি চেঁচিয়ে বলল, তাহলে জানা যে তুই ওনার সন্তানের মা হতে চলেছিস। ওনাকে আমি কি করে বলবো? আমার সাহস নেই এই কথা বলার। মিলি রেগে গেল। কেন? এইসব করার আগে মনে ছিল না এটা তো অবৈধ প্রেমের ফসল? শোভা মিলির 2 হাত জড়িয়ে ধরে বলল, এই অপবাদ দিস না প্লিজ। আমি না হয় দেব না। সমাজ কি আর চুপ করে থাকবে? তুই এটা কি করলি? আমায় মাফ করে দে প্লিজ। আমার মাফ করা না করায় কিছু যায় আসবে না। বাচ্চার বাবাকে বল এখন সে কি করবে, নাকি অন্যদের মতো বেঁকে বসবে? আর তোদের দুজনের পাপের ফলে এই নিষ্পাপ ভ্রূণের জায়গা হবে কোনো ডাস্টবিনে, যেখানে কুকুর ছিঁড়ে খাবে। শোভা মাথা নিচু করে কাঁদছে। মিলির প্রচুর রাগ হচ্ছে। এই আলাবোলা মেয়েটাও কিনা আজ সবচেয়ে ভয়ঙ্কর ভুলের ফাঁদে পা দিল। আর সাদ ভাই, উনি ছি। মিলির ইচ্ছা করছে শোভাকে কুচি কুচি করে কাটতে। রাগটা সামলে ধমকে সাদকে ফোন করতে বলল, কিন্তু শোভা ফোন না করে হাতে নিয়ে বসে রইল। মাঝে মাঝে হিচকি তুলে কাঁদছে। এসব ন্যাকামি দেখে মিলির আরো রাগ হচ্ছে। আগে মনে ছিল না এসব করলে ফল কি হয়, এখন এসব করার মানে কি? শোভা অনেক ভেবেচিন্তে ফোন হাতে নিল, ডায়াল করলো সাদের নাম্বারে। অফিসের গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত সাদ। প্রচন্ড গরমে ক্লান্ত শরীর নিয়ে মিটিং শেষ করে নিজের কেবিনে এসে বলল সে, মনটা কেমন খচখচ করছে। ঢকঢক করে বরফ গলা ঠান্ডা পানি গিলে নিল, চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসতেই মোবাইলটা বেজে উঠল ওর। নামটা দেখে মুচকি হেসে কল রিসিভ করলো। বলো। আপনি কোথায়? অফিসে। কেন? দরকার ছিল। আমার জন্য খাবার নিয়ে আসতে নাকি? শোনো, এসবের কোনো দরকার নেই। না, সেজন্য নয়। তাহলে? একটা কথা বলার ছিল। বলে ফেলে সুন্দরী। সবার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, ভাঙা ভাঙা স্বরে বলল, আমি প্রেগনেন্ট। সাদ শব্দ করে হাসলো, বলল, দুপুরবেলা এইসব মজা না করলেই নয়। সত্যি বলছি, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। সাদ স্তব্ধ হয়ে বসে রইল। কি করবে এখন সে? শোভাকে বলল, ফোন রাখো। শোভা অবাক হয়ে বলল, মানে? আপনি কিছু বলুন। আমি কি বলবো? আমি এখন কি করব সেটা তোমার ব্যাপার। তুমি মা, তুমি বাচ্চা রাখবে নাকি রাখবে না সেটা একান্তই তোমার উপর ডিপেন্ড করছে। সাদ, আপনি বাচ্চার বাবা। আমি তো অস্বীকার করিনি। আবার স্বীকারও তো করছেন না। তুমি জানো কেন স্বীকার করছি না? এসব রাখুন, বলুন কি করব। আপনার মতামতের উপর সবকিছু ডিপেন্ড করছে। তাহলে শোনো, বাচ্চা যদি রাখতে চাও তাহলে নো প্রবলেম। আমি ওর সমস্ত খরচ দেব। আর যদি না রাখতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। তাতেও আমি হ্যাঁ। আমি আপনার কথা বুঝতে পারছি না সাদ। না বোঝার মতো কিছু বলিনি। বাচ্চার সমস্ত খরচ আমার, বাট কখনো আমার ফ্যামিলির সামনে ওর পরিচয় দেওয়া যাবে না। শোভা বজ্রাহত হলো। মানেটাও খুব ভালো করেই বুঝতে পেরেছে। ফোন রেখে দিল। মিলি জানতে চাইলো কি হয়েছে। শোভা কিছু বলল না, মুখ ঢেকে বিছানায় শুয়ে রইল। মিলির আর কিছু বোঝার বাকি রইল না, যা ভেবেছিল তাই। সাদ মেনে নেয়নি। সাদ এরকম কাপুরুষ হবে মিলি ভাবতেও পারছে না। বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হোস্টেলে থাকার বদৌলতে এরকম অনেক কেস দেখেছে মিলি। ফলাফল ওই সিটি হসপিটালের পিছনের ডাস্টবিনে ছোট্ট ছোট্ট নিষ্পাপ শরীরগুলো, যেগুলো কুকুরে খুবলে খুবলে খায়। ভালোবাসার নামে এসব অনাচার আজ মন সত্যকে নষ্ট করে দিয়েছে। ক্ষণিকের আনন্দ আর জৈবিক চাহিদা মেটাতে মানুষ কত ভুল পথে পা বাড়ায়, সেগুলো দেখে মিলি আর কাউকেই বিশ্বাস করতে পারে না। এসব অনাচার কখন সমাজ থেকে উঠে যাবে তা জানে না মিলি। শোভা মধ্যবিত্ত বাবা মায়ের মেজ সন্তান। খুব বড়লোক না হলেও বেশ বড়লোকই। এমনিতেও ভালো মেয়ে। বাসায় থেকে পড়াশোনা ঠিকমতো হয় না বলে কলেজের হোস্টেলে থাকে। তাদেরই কলেজের সিনিয়র ছাত্র সাদ চৌধুরী পড়াশোনা শেষ করে এখন সরকারি চাকরি করছে। মানুষের বিপদে এগিয়ে আসা, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হাসিখুশি ছেলেটা প্রথম দেখাই প্রেমে পড়ে শোভার। অমন সুন্দর মেয়ে দেখে তার মাথা ঘুটে যায়, অথচ কেউ টেরই পায়নি এসব। শোভার প্রতি সবসময় আলাদা কেয়ার দেখত। একদিন মনের কথা প্রকাশ করে শোভার কাছে। শোভা প্রেম ভালোবাসায় বিশ্বাসী না বলে সাদের কাছ থেকে দূরে থাকে, কিন্তু সাদের পাগলামি দেখে অন্যান্য মেয়েদের মতো শোভাও একসময় স্বীকার করে যে সে সাদকে ভালোবাসে। একদিন জানতে পারে ওদের দুই পরিবারের মাঝে যুগ যুগ ধরে শত্রুতা লেগে আছে। দুজন দুজনকে হারানোর ভয়ে বিয়ে করে নেয় কাউকে না জানিয়ে, যার ফলে আজ শোভা গর্ভে ধারণ করেছে সাদের সন্তান। এইসব কথা ওরা দুজন ছাড়া আর কেউই জানে না, এমনকি মিলিও নয়।
এইসব ভেবে শোভা চিন্তা করে কিভাবে বাবা মাকে মুখ দেখাবে, অনাগত সন্তানের পরিণতি কি। সাত তো এক প্রকার বিশ্বাসঘাতকতাই করলো। টাকা দিয়ে কি বাবার ভালোবাসা কেনা যায়? তাহলে সাত কেন বললে এই সন্তানের খরচ ও দেবে, কিন্তু পরিচয় দিতে পারবে না? এই বিশ্বাস নিয়ে সারা জীবনের জন্য বাঁধা পড়েছিল বিয়ে নামক বন্ধনে। ছি সাদ, ধিক্কার আপনাকে। প্রেগনেন্সির এই ঘটনা আর লুকিয়ে রাখা গেল না। এই খবর মিলি সবার বাড়িতে জানালো। বাড়ির সবাই যখন জানতে পারলো ওদের শত্রুতা যাদের সাথে, সেই সাদিদ চৌধুরীর ছেলে সাদের বাচ্চা শোভার গর্বে, তখন তারা এক প্রকার মিয়ে গেল। রাগে দুঃখে সাফিনের চোখে পানি এসে গেল। বড় ভাইও সাফিন শোভাকে ইচ্ছা মতো করে মারতে লাগলো। হারামজাদি, তোকে এই জন্য বাসার বাইরে পাঠানো হয়েছিল এইসব বেলাল্লা পড়া করতে? তোর একটুও লজ্জা করলো না? অবৈধ সন্তান পেটে ধরেছিস? ছি, চুপ করো ভাইয়া, ও অবৈধ নয়, আমাদের বিয়ে হয়েছে। সাফিন বোনের মুখে এ কথা শুনে বাক্যহারা হয়ে গেল। বলল, কি বলছিস তুই? বিয়ে করেছিস মানে? মানে আমাদের বিয়ে হয়েছে, আমার বাচ্চা অবৈধ নয়? সাফিন আর শোভা দুজনে পিঠাপিঠি প্রায়। ভাই বোনের সম্পর্ক কেমন হতে হয় তা এই দুজনকে দেখেই বোঝা যায়। স্কুল কলেজ পড়াকালীন দুই ভাই বোনের মাঝে কোনো গোপনীয়তা ছিল না। সারাদিন কি কি হয়েছে, কোথায় গিয়েছে, কোন ছেলেটা কি বলেছে, দুজন দুজনকে শেয়ার করত। অথচ আজ সাফিনের আদরের ছোট্ট বোনটা নাকি ওকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সম্পর্ক কি এমন? দূরে গেলে নাকি সম্পর্ক মজবুত হতো, কিন্তু কই? ওদের মাঝখানে যে যোজন যোজন দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। কি করবে সাফিন? যে বোনটা চুপচাপ হাসি খুশি ছিল, প্রেম ভালোবাসায় বিশ্বাস করতো না, যাকে দিনের পর দিন আগলে রেখেছে, সেই বোন যে ওকে না জানিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এবং সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। বড় ভাই হয়েও সাফিন আটকাতে পারেনি। বিবেকবান বোনটাও আর সবার মতো আবেগী হয়ে গেল। এদিকে সালমা বেগম আর রমজান সাহেব নিশ্চুপ। ওদের মন ভেঙে দিয়েছে শোভা। এত বড় ভুল করার আগে শোভার কি একবারও ওদের মুখটা মনে পড়েনি? একবার জানানোর প্রয়োজন বোধ করেনি? ভালোবাসায় কি এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সামনের পৃথিবীটা সে দেখতে পায়নি? দুজন শোভাকে কিছু বলতেও পারেননি। মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে রমজান সাহেব সাদের সাথে দেখা করলেন। অনেক কাকতি মিনতি করলেন, কিন্তু সাদ আবারও একই কথা বলে রমজান সাহেবকে ফিরিয়ে দিল। শোভা এবার আর কিছু ভাবতে পারল না। মিলি প্রচন্ড রেগে গেল। সে শোভাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলো সাদদের বাড়িতে। দারোয়ান প্রথমে ঢুকতে দিতে চাইছিল না। মিলি তাকে ধাক্কা মেরে শোভাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। ড্রয়িং রুমে শোভায় বসে পেপার পড়ছিল সাদিদ চৌধুরী। অচেনা দুটো মেয়েকে দেখে তিনি উঠে এলেন, জিজ্ঞেস করলেন, কি তোমরা? আমি মিলি আরও শোভা। তোমাদের চিনি বলে তো মনে পড়ে না। আপনার সাথে আমাদের পরিচয় নেই। কি দরকার এখানে? কারোর সাথে দেখা করতে এসেছো? জি। কাকে চাই? সাত ভাইকে। সাত তো ঘরে ঘুমাচ্ছে। মিলি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, একটা মেয়ে সর্বনাশ করে সে এখন ঘুমাচ্ছে? বাহ বাহ। সাদিদ সাহেব বললেন, মানে? আপনার ছেলেকে ডাকুন, সে এলেই ক্লিয়ার হবে সব। কিন্তু করেছেটা কি সে? আপনার ছেলেকে জিজ্ঞেস করুন না। মিনুর মা, যাও তো, সাদকে ডেকে নিয়ে আসো। বুয়াকে বললেন সাদিদ সাহেব। মেয়ে দুটো কি করছে উনি বুঝতে পারছেন না। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। সামনেই সাদের বিয়ে। এই সময় যদি মেয়েলি ব্যাপার স্যাপার ঘটিয়ে থাকে তাহলে সমাজে ওনার উঁচু মাথা হেড হয়ে যাবে। পায়ে পায়ে সাদের মা রামেলাও এসে দাঁড়িয়েছেন। তিনি বিষয়টি নিয়ে চিন্তা করছেন, বুঝতে পারছেন না। শোভা আর মিলি সোফায় বসে রইল। শোভার মাথা নিচু, চোখের নিচে কালি পড়েছে, উস্কো খুস্কো এলোমেলো চুল কপালের কাছে পড়ে আছে। কিছুক্ষণ পরে সাদ এলো। ওদেরকে খেয়াল না করেই জিজ্ঞেস করলো, আব্বু তুমি ডেকেছো? কিছু হয়েছে? সেটা তুমিই ভালো বলতে পারবে। সাদ বাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। চোখগুলো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যখন সোফায় থাকা মেয়ে দুটোর উপরে পড়ল, ঘটনা বুঝতে আর কিছু বাকি রইল না। এ কি হাল তার শোবার? মেয়েটাকে মৃত মনে হচ্ছে। সাদিদ সাহেব কড়া গলায় জিজ্ঞেস করলেন, এ দুটো মেয়েকে তুমি চেনো? জি আব্বু। কি হয় তোমার? আমার বন্ধু। শোভা এবার মুখ খুলল। সত্যি কথাটা বলছেন না কেন? সাদিদ সাহেব বললেন, কিসের সত্যি? আমি আপনার ছেলে সন্তানের মা হতে চলেছি, উনি আমায় বিয়ে করেছেন। সাদ চুপ। সাদিদ সাহেব এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলেন না। মুহূর্তেই মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি এই মেয়ে? তিনি হুঙ্কার দিয়ে বললেন, এসব কি বলছে ও? সাদ অকপটে বলে উঠল, সব সত্য নয়, মিথ্যা। আমি ওকে বিয়ে করেছি ঠিক, বাচ্চা আমার নয়। ঘরে যেন বজ্রপাত হলো। মিলি প্রচন্ড রাগে সাদের গালে থাপ্পড় মারল। থাপ্পড়ের সেই শব্দ বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। শোভা বিস্মিত কুণ্ঠিত। সাদ নিজের বাচ্চাকে স্বীকার করছে না। এই দিনও দেখতে হচ্ছে ওকে। এর চেয়ে মরে যাওয়াটাও বেশি শান্তির। সাদ গালে হাত দিয়ে রাগি চোখে তাকিয়ে আছে মিলির দিকে। পারলে কাঁচা গিলে খাবে। মিলি চিৎকার করে বলতে লাগলো, সাদ ভাই, আপনি এত পাল্টে গেলেন কখন? আমার দেখা সেরা মানুষদের মধ্যে আপনি একজন, আর সেই আপনি নিজের সন্তানকে অস্বীকার করছেন। সাদ আবারও অস্বীকার করলো, ও আমার বাচ্চা নয়। যদি হতোই তাহলে আমি অস্বীকার করতাম না। বাহ, খুব ভালো। আপনি যে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শয়তান সেটা আজ বুঝতে পারছি। মুখ সামলে কথা বলো। তোমার বান্ধবী কার না কার বাচ্চার মা হতে চলেছে। বিয়ে করেছি বলে এখন আমার উপর চাপাতে চাইছো? ভালোই শিখলে। শোভা ধরা গলায় বলে উঠল, সত্যিই তো।
বাচ্চার বাবা আপনি নন। আমার সন্তানের বাবার নাম সাদ চৌধুরী, যিনি আমাকে ভালোবাসতেন। আর আপনি তো সাদ নন, একটা মানুষরূপী জানোয়ার। আপনি কিভাবে কারো বাবা হতে পারেন? ছি। সাদেদ সাহেব এবার কথা বলে উঠলেন, বললেন, দেখো আমার ছেলের কদিন পরে বিয়ে। তোমরা এসব নাটক অন্য কোথাও গিয়ে দেখাও, হোস্টেলে থাকো। তোমাদের আর কি বিশ্বাস করবে? মানছি আমার ছেলে বিয়ে করেছে, কিন্তু তুমি যেটা করেছো, এরপর পুত্রবধূ হিসেবে তোমায় মেনে নেওয়া যায় না। ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, যত টাকা চাও ততই দেব। এবার যাও এখান থেকে। শোভা যেন এই কথাটা শোনার অপেক্ষাই করছিল, বলল, থাক আঙ্কেল, শত্রুর মেয়েকে টাকা দিতে হবে না, কিন্তু সাদ চৌধুরী এটাও মনে রাখবেন, যে মেয়ে অল্পতেই কাঁদতে পারে, সেই মেয়ে কঠোর আঘাতেও বাঁচতে পারে। আমি তো আমার সন্তানকে দেখেই রাখবো, কোনোদিন না এমন হয় যে আপনি আমার কাছে ফিরে আসতে চাইবেন। ভালো থাকবেন। শত্রুর মেয়ে মানে? আমার আব্বুর নাম রমজান। সাদেদ সাহেব বাঁকা হেসে বললেন, বাপ যেমন মেয়েও তেমন, একেবারে উচিত শিক্ষা হয়েছে। শিক্ষা তো খোদা তাআলা দিবে আপনাদের এই অন্যায় করার জন্য। বাপের মতোই পটর পটর করতে শিখেছ। না, আপনার ছেলের আঘাতে মুখ দিয়ে এমনিতেই কথা আসছে। ভালো, আঘাত পেয়ে শক্ত হওয়া ভালো। উল্টো আঘাত সহ্য করতে পারবেন তো আঙ্কেল? সাদেদ সাহেব রেগে গেলেন, বললেন, বের হও এখান থেকে। মিলি এতক্ষণ চুপ করেছিল, এবার ফিরে আসার পথে হাতের কাছে থাকা ফুলদানিটা সাদের মাথায় ছুঁড়ে মারল। এরকম অমানুষদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই। কাপুরুষ সাদ তখন মাথা নিচু করে ভালো মানুষ সেজে দাঁড়িয়েছিল। শোভা মিলিকে টেনে নিয়ে চলে এলো। ছি ছি, এমন মানুষকে কিভাবে বিশ্বাস করছিল সে? সেদিনের পর সাদের সাথে সব যোগাযোগ ছিন্ন করলো শোভা। রমজান সাহেব সাদের চৌধুরীর সাথে দেখা করতে চাইলো, শোভা দিল না। হোস্টেল ছেড়ে চলে এলো বাসায়। প্রথম প্রথম কিছুদিন নিজেকে ঘরে আটকে রাখলো। একবার ভেবেছিল মরে যাবে। এই সময়টাতে পুরোপুরি ওর পাশে থেকেছে মিলি। মাঝে মাঝে মনে হয় মিলি বুঝি শোভাকে বাঁচার রাস্তা দেখিয়েছে। পুরো দমে পড়াশোনায় সাহায্য করলো সাফিন। বোনের উপর চাপা রাগ থাকলেও প্রকাশ করে না। এদিকে সাদের আজ গায়ে হলুদ, ধুমধাম আয়োজন। ওর মনটা কুগাইছে। কেন এরকম লাগছে বুঝতে পারছে না। বিয়ে হচ্ছে বড়লোক বাড়ির মেয়ের সাথে, তাও এমন লাগার কারণটা বুঝতে পারছে না। খবরটা এলো মাঝরাতে, যখন ও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মোবাইলটা বেজে উঠলো। হ্যালো, কে বলছেন? আমি মিলি। কোন মিলি? থাপ্পড়ের কথাটা ভুলে গেলেন? তুমি কেন ফোন করেছো? গায়ে হলুদ বেশ ভালোই কাটলো, তাই না? এইসব জানতে ফোন করেছো? হুম। তবে একটা গুড নিউজও আছে। কিসের নিউজ? এই যে আপনি নতুন জীবনে পা রাখতে চলেছেন, আর অন্যদিকে একজন দুনিয়া থেকে বিদায় নিতে চলেছে। বুঝলাম না। বোঝার কথাও না। মাথায় কিছু আছে নাকি মানুষ টাকানো ছাড়া? স্পষ্ট করে বলো। আমাদের সুবি। সুবি বোধহয় আর বাঁচবে না, মরে যাবে। বুক কেঁপে উঠলো। হাত থেকে ফোনটা পড়ে যেতে লাগলেও সাদ সামলে নিল। ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি হয়েছে সবার? মিলি শুধু এটুকুই জানলো, আর কিছু বলার প্রয়োজন মনে করলো না। একসময় সাদকেও নিজের বড় ভাইয়ের জায়গায় বসেছিল, খুব সম্মান করত। কিন্তু এখন ওর আফসোস হয়, নিজে এত বিচক্ষণ হয়েও কি করে মানুষরূপী জানোয়ারটাকে চিনতে পারলো না। নিজের প্রিয় বান্ধবীকে ওই বিষাক্ত কীটের থেকে দূরে রাখতে পারলো না। আজ নিজের জীবনের সাথে লড়াই করছে শোভা, শুধু এই কাপুরুষের জন্য। শোভাও এত দুর্বল হয়ে পড়লো কেন, মিলি বুঝতে পারছে না। মেয়েটা নিজেই বলেছিল সাদকে উচিত শাস্তি দেবে, কিন্তু সাদের বিয়ের কথা শুনে কেন নিজেকে আটকাতে পারলো না? কেন গেল সুসাইড করতে? আজকের যুগে এরকম অসংখ্য ঘটনা ঘটছে। মেয়েরা অল্পতেই ভেঙে পড়ে। এত করে বোঝানোর পরেও যদি কেউ ভুল পথে পা বাড়ায়, তাহলে আর কি বা করার থাকতে পারে? ক্ষণে ক্ষণে কান্না পায় মিলির, কপালের শিরা ভেসে ওঠে। ইচ্ছে হয় এক কোপে এইসব নরপুরুষদের বলি দিতে। কান্নাটা কষ্টের নয়, রাগের। রাগ হলে মিলির চোখে পানি আসে। কিছু করতে পারছে না, এটাও মানতে পারছে না। ইচ্ছে হচ্ছে দুনিয়া উলটপালট করে দিতে। বুক থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। জীবন বড়ই কঠিন। যেখানে বাঁচার আশায় মানুষ প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, সেখানে সবকিছু পেয়েও সুবীর মতো নরম মনের মেয়ে কেন যায় সুসাইড করতে, তাও ওই সাদ নামক জানোয়ারটার জন্য? সে তো ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিড়িতে বসতে চলেছে। ছি, ঘেন্না হচ্ছে মিলির, শোভা আর সাদ দুজনের উপর। তবে আলাদা কারণে। সাদকে ঘেন্না হচ্ছে চরিত্রহীনতার জন্য, শোভাকে ঘেন্না করার একমাত্র কারণ ওই সাদের জন্য মরতে যাওয়া। এই তো আজকের রাতের ঘটনা। রাত প্রায় 12:30। শোভার 5 মাস চলছে। সাদের সাথে দেখা নেই 3 মাস। সেদিনের পর দুজন দুজনের চেহারা মারায়নি, কথাও হয়নি। সব স্বাভাবিক চলছিল। শোভা মন মরা থাকলেও নিজেকে সামলে নিয়েছিল, মূলত মিলির প্রাণান্তকর চেষ্টায়। ডিভোর্স লেটার এখনো পায়নি, সময় লাগবে। তাই এখনো তারা স্বামী স্ত্রী। সাফিন বোনকে আগলিয়ে রেখেছে। কিন্তু রাতে হঠাৎ শাহানা ফোন করে জানালো সাদের আজ হলুদ। ব্যাস, সুবি উদ্বিগ্ন হয়ে গেল। কাউকে কিছু না বলে ঘরে গিয়ে হাতের শিরা কেটে ফেললো। সাফিন রাতে শোবার ঘরে উকি দিতে গিয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে, রক্তে বিছানা ভেসে গেছে। তাড়াতাড়ি বাসার সবাইকে ঘুম থেকে ডেকে তুলল। শোবার মায়ের কান্নায় আবহাওয়া ভারী হয়ে উঠল। রমজান সাহেব ভাবতে পারেনি তার মেয়ে এমন কিছু করবে। সাফিন উপায় না পেয়ে মিলিকে ফোন করলে মিলি দ্রুত হসপিটাল নিয়ে আসতে বলে। নিজেও হোস্টেল থেকে চলে আসে। আসার পথেই কথা হয় সাদ চৌধুরী নামক মানুষটার সাথে। খবরটা জানিয়ে দিল। আচ্ছা, ওই অমানুষটা কি এখনো খবর শুনে খুশি হয়েছে? হওয়ারই কথা। মিলি পৌঁছে দেখে ডাক্তার শোভাকে অ্যাডমিট করতে চাচ্ছে না। পুলিশ কেস হ্যান ত্যান বলে ঝামেলা করছে।
এমনিতেই মিলির রাগ বেশি। হিতাহিত জ্ঞান হারিয়ে ইয়াং ডাক্তার সাইফের গালে চড় বসিয়ে দিল, চিৎকার করে বলল, এক্ষুনি যদি সুবির চিকিৎসা ব্যবস্থা না করেন আপনাকে আমি খুন করব। ডাক্তার সাইফ হতভম্ব হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এত মানুষের সামনে একটা মেয়ে তার গালে চড় মেরেছে ভেবে সে হতভম্ব। এই অপমান সহ্য করতে পারছে না। মিলির টুটি চেপে ধরতে ইচ্ছে করছে, কিন্তু মান সম্মানের ভয় পারছে না। যে মেয়ে একবার থাপ্পড় মারতে পারে সে দ্বিতীয়বারও মারতে পারে ভেবে সাইফ আর কথা বাড়ালো না। এদিকে নীরবতা সহ্য হচ্ছে না মিলির। সে হুট করে সাইফের কলার চেপে ধরে বলল, সুবীর যদি কিছু হয় হারামি তোরে আমি বলি দিব। ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয় সাইফ। রাগে গা কেঁপে ওঠে। তেরে এসে মিলির হাত চেপে ধরলো, তারপর সাথে থাকা ডাক্তারদের বলল, আপনারা মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যান্য ডাক্তাররা মিলির ভয়ে মাথা নাড়িয়ে শোভাকে নিয়ে গেল। সাফরিন সব ফর্মালিটি পূরণে ব্যস্ত। রমজান সাহেব স্ত্রীকে নিয়ে শোভার কেবিনের দিকে এগিয়ে গেলেন। ডাক্তার সাহেব হার্ট ও মেডিসিন বিশেষজ্ঞ, ড্যাফোডিল হসপিটালের অন্যতম ভালো একজন ডাক্তার। 2 মাস হলো নতুন জয়েন করেছে, চারিদিকে নাম হয়ে গিয়েছে, সবাই ওকে খুব সমীহ করে চলে। অথচ মিলি ওর উপরে হাত তোলার দুঃসাহস করেছে। সাইফের তীক্ষ্ণ ভয়ানক দৃষ্টি দেখে অবাক হলো না মিলি। ডাক্তারদের তো এরমই মানায়। সাইফ হুঙ্কার ছেড়ে বলল, হু ইউ মিস? আমার গায়ে হাত তোলার সাহস কোথায় পেলেন? আমার সাহসের কথা আপনাকে চিন্তা করতে হবে না। ডাক্তার হয়েছেন সেই দায়িত্ব পালন করুন। সেটাই পালন করছিলাম। রিয়েলি? আপনি মৃত্যুর মুখে আমার সুবিকে ফেলে রেখে ডাক্তারের দায়িত্ব পালন করছিলেন? গ্রেট। শুনুন, আমরা ডাক্তার, আমাদেরও কিছু নিয়ম মেনটেন করতে হয়। সুসাইড অ্যাটেম্প্ট করতে চেয়েছে আপনার রোগী, আর এটা পুলিশের জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কেননা এটা খুনের চেষ্টা হতে পারে। রাখুন আপনার এসব নিয়ম। একটা মানুষ মরার পথে আর আসছেন নিয়ম দেখাতে? শুনুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করেছি? তো বেশ করেছি। আচ্ছা, আপনারা ডাক্তাররা কি মানুষকে সেবা দিবেন বলে ডাক্তার হয়েছেন, নাকি টাকা কামাতে? অবশ্যই সেবা ধর্ম পালন করতে। এতক্ষণে পয়েন্টে এলেন। তাহলে মানুষের সেবা না করে আইন সেবা নিয়ে আপনি কেন ভাবছেন? সে দায় আইনের, আমার বা আপনার নয়। হোক সেটা খুন বা সুসাইড কেস। ডাক্তারদের একমাত্র কাজ রোগীকে সারিয়ে তোলা, আর আপনাদের মতো বিজ্ঞ মানুষ এই ভুলটা করেছেন, সো থাপ্পড় খেতেই হবে। মার না খেলে কি কিছু মনে থাকে? ছোটবেলায় দেখতেন না, পড়া না পারলে বা ভুল করলে শিক্ষকরা মেরে শিখাতো? আমিও আপনাকে একটা শিক্ষা দিলাম, কখনোই ভুলবেন না, ওকে? সাইফের মাথার উপর দিয়ে কথাগুলো যাচ্ছে। তার মনে হচ্ছে এই কথাগুলো সার্জারির চেয়েও বেশি কঠিন। সে বুঝতে পারছে না। মিলি হুঙ্কার ছেড়ে বলল, আমার হাত ছাড়বেন মিস্টার, নাকি পেটে লাথি খাবেন? সাইফ ভয়ে হাত ছেড়ে দিল। মেয়ে তো নয় যেন বাঘিনী, মেরে দিলেও দিতে পারে লাথি। গতকালই ওর পেটের অসুখ সেরেছে, আজ আর কোনো রিস্ক নিতে চায় না। শেষে দেখা যাবে লাথি খেয়ে আর কোনোদিন পেটে ব্যথা সারতেই চাইবে না। এই মেয়ের সাথে কথা বলার চেয়ে 1 ঘন্টায় 3টে সার্জারি করা অনেক সোজা। মিলি করিডোরে চিন্তিত মুখে বসে রইল। এলোই না সাদ। সুবীর এত বড় বিপদ শুনেও তার মন গড়ল না। পুরুষ জাতি কি এমন, নাকি কাপুরুষ জাতি বলে এদের? সিট সুবীর, সিট। এর জন্য মরতে চাইছিস? এর জন্য? ভুল, তুই ভুল সুবি। এ ভালোবাসার দায়িত্ব যেমন পালন করতে পারেনি, স্বামী হিসেবে কিঞ্চিত দায়িত্ব পালন করতে পারেনি। ওদিকে সাইফ বিছানায় শুয়েও শান্তি পাচ্ছে না। শোবার কথাটাও মিলি পুরোপুরি বলল না, কিন্তু কিছু একটা যে হয়েছে বেশ বুঝতে পারছে। ধুর, ওই মেয়ের চিন্তা করে কি হবে? সে তো নিজের জীবন গোছাতে চলেছে, তাও পিছুটান বড় খারাপ জিনিস। জানে সে বাবা হতে চলেছে, কিন্তু চায় না এইসব। ডিভোর্সটা হয়ে গেলে ওদিকে আর ফিরেও তাকাবে না সাদ। টিনার সাথে আনন্দে জীবন কাটাতে চায় সে। বাবা মাও এটাই চায়, বাবা মায়ের খুশিতেই সাদ খুশি। এই মুহূর্তে কারোর সাথে ওর চিন্তাগুলো শেয়ার করা দরকার। কার সাথে করবে? টিনার সাথে? করাই যায়। টিনা ওর আর শোবার ব্যাপারটা জানতে পেরেছে। সাদই বলেছে যার সাথে বিয়ে হবে তাকে সবটা জানানো দরকার বলেই জানিয়েছে। চায় না কোনো মিথ্যে থাকুক দুজনের ভেতর। সব শুনে টিনা মেনে নিয়েছে। পাশে দাঁড়িয়েছে সাদের, পাত্তাই দেয়নি। এমন ভুল নাকি হয়? অনেক ভেবে সাদ ফোন লাগালো টিনাকে। হ্যালো, বলো জান, কি করো? কিছু না, তুমি? শুয়ে পড়েছি, ঘুম আসছে না। তাই বুঝি? আমার কথা মনে পড়ছে? বলতে পারো। আচ্ছা, আমি তোমার কথাই ভাবছিলাম। কেন? বারে, তুমি আমার হবু বর, কালকে আমাদের বিয়ে, তারপর সারা জীবন একসাথে থাকবো। ও, তুমি খুশি না সাদ? খুশি। তবে আমার কেন মনে হয় তুমি অনেক আপসেট। জানোই তো আমি ওই ব্যাপারটা ভুলতে পারছি না। ভুলার চেষ্টা করো। অন্তত ডিভোর্সটা হয়ে গেলে আমি রিল্যাক্স হতে পারতাম। হয়ে যাবে। তাছাড়া শোভা মেয়েটিও চায় ডিভোর্স হোক। আমি কিছু ভুল করছি না তো? না, ওই মেয়েকে বিয়ে করাটাই তোমার ভুল। ডিভোর্স একদম ঠিক সিদ্ধান্ত। বলছো? জান। সাদ চুপ করে রয়েছে। টিনা বলল, আচ্ছা এসব কথা বাদ দাও, আমাদের বিয়ের পরবর্তী প্ল্যান বলো। আমি কি বলবো, তুমিই করো। টিনা বলল, আমি ঠিক করছি হানিমুনে সুইজারল্যান্ডে যাব। আর শুনো, বাড়ির কাজ করতে আমি পারবো না, ওসব করবো না। তাহলে কে করবে? কাজের লোক রেখে দেবো। আচ্ছা বেবি, তাড়াতাড়ি নিব না, 2-3 বছর পর নেব। কেন? আমার আব্বু তো নাতি নাতনির আশায় বিয়ে করাচ্ছে। টিনা বিরক্ত হলো, বলল, ধুর বাদ দাও, উনি চাইলেই তো আর হবে না। আমারও একটা মতামত আছে, তাই না? ঠিক আছে, তোমার কি প্ল্যান সাদ?
সাদ ভাবে কি তার প্ল্যান। এসব কথা তো শুধু শোভাকেই বলেছিল সে। শোভা অক্ষরে অক্ষরে সাদের প্রতিটি কথা মেনেছে। শোভা চেয়েছিল স্বামীর বাড়ির প্রতিটি মানুষ তার আপন, সবাইকে আগলে রেখে নিজের সর্বস্ব দিয়ে ওদের সেবা করবে, নিজে হাতে রান্না করবে, ফুটফুটে একটা বাচ্চা থাকবে ওর। সাদ অফিস থেকে ফিরলে ওকে লেবুর শরবত এগিয়ে দেবে, যা সাদের খুব পছন্দ। ছোট্ট সংসারে নিজের জন্য কিছুই চায়নি শোভা, অথচ টিনার সাথে শোভার কত পার্থক্য। দুজনের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা। টিনার সাথে ভালো থাকবে কি সাদ? শোভাকে কি বোকাটাই না বানালো। মেয়েটাকে কিছু বললেই কেঁদে দিত বাচ্চাদের মতো। সেই মেয়েই আজ মা হতে চলেছে। ছোট্ট শোভার কোল জুড়ে থাকবে ছোট্ট সাদ। মনে মনে এটাই চাইছে নাকি ও। শোভার জ্ঞান ফিরেছে সকালে। রমজান সাহেব বিরস মুখে মেয়ের হাত ধরে বসে আছেন। সালমা বেগম মেয়ের মুখের দিকে খাবার তুলে দিচ্ছেন। সবাই চুপ, কেউ কথা বলছে না। সাফিন ঔষধ কিনতে বাইরে গেছে, জানে না বোনের জ্ঞান ফিরেছে। মিলি খাবারটা নার্সের কাছ থেকে জেনে কেবিনের দিকে পা বাড়ালো, হাতটা নিষ্পিস করছে। কেবিনে ঢুকেই সরাসরি থাপ্পড় লাগিয়ে দিল শোভার গালে। শোভার চোখ বেয়ে টপ টপ করে পানি বেয়ে পড়লো। মাথা নিচু করে গালে হাত দিয়ে বসে আছে রমজান সাহেব। সালমা বেগম অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে আছেন। লজ্জা করছে না একটুও? লজ্জা করছে না তোর সুবি? তুই এত নির্লজ্জ বেহায়া কবে হলি? শোভা চুপ। এখন চুপ করে আছিস কেন? কথা বল, কথা বল। শোভা মাথাটা আরো নিচু করলো, কান্না করছে। মিলি এগিয়ে ওর পাশে বসলো। তারপরে শোভার পেটের উপর হাত রেখে বলল, এর কথাটাও তুই একবার ভাবলি না সুবি? তুই কি রে? শোভা অবাক হয়ে বলল, কি হয়েছে? তোর বাচ্চাটা মরে গেছে। কি বলছিস তুই? এটাই তো চাইছিলি তুই? সফল হয়েছিস। মিলি একদম চুপ। শোভা জোরে জোরে কান্না শুরু করেছে। মিলির বিরক্ত লাগছে। ও এসব আর নিতে পারছে না। এই কি মেয়ে, কি ধাতু দিয়ে তৈরি এই মেয়ে। নারী শক্তির ছিটে ফোটাও এই মেয়ের মধ্যে ন্যূনতম মাত্রায় নেই। সুবি প্লিজ, তোর ন্যাকামি বাদ দে। তো তুই কি বলছিস? আমার বাচ্চাটা নেই? না নেই, কারণ তুই খুন করেছিস। শোভা পাগল হয়ে উঠল। বিকারগ্রস্ত রোগীর মতো বাবা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ও কি বলছে মা? রমজান সাহেব এবং সালমা বেগম দুজনেই চুপ। তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শোভা সিট থেকে উঠে যেতে চাইলে মিলি ওকে আটকায়। শোভা মিলিকে জিজ্ঞেস করে, আব্বু আম্মু কথা বলছে না কেন? মিলি অকপটে বলে উঠল, কারণ ওরাও মরে গেছে। আর কে মেরেছে জানিস? তুই। তুই মেয়ে, মা, নারী হিসেবে কলঙ্ক। আর ওদের কাছে কি জানতে চাইছিস? ওরা তো মৃত। শোভা কানে হাত দিয়ে চেপে ধরে বলল, চুপ কর প্লিজ। মিলি রেগে অগ্নিমূর্তি হয়, বলে, এখন এত খারাপ লাগছে কেন সুবি? সুসাইড করতে যাওয়ার আগে এই মানুষগুলোর কথা একবারও ভেবে দেখেছিস? বল তোর জন্য কি না সহ্য করেছে ওরা। তোকে ছোট থেকে আদর দিয়ে বড় করেছে, খাইয়েছে, লেখাপড়া শিখিয়েছে, যা চেয়েছিস তাই দিয়েছে। হোস্টেলে যেতে চেয়েছিস তাও দিয়েছে। সব তোকে ভালোবেসে করেছে। কিন্তু বিনিময়ে, বিনিময়ে কি পেয়েছে ওরা? তুই ওদের না জানিয়ে সাদ চৌধুরীর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিস, বিয়ে করেছিস, বাচ্চা পয়দা করেছিস, ভাইকে কষ্ট দিয়েছিস। তোর জন্য তোর বাবা সাদ নামক অমানুষটার কাছে গিয়ে হাতে পায়ে ধরেছে। সাদের চৌধুরীর কাছে লাঞ্ছিত হয়েছে, সমাজের কাছেও ছোট হয়েছে। ওদের স্বপ্ন ভেঙে দিয়েছিস তুই। শোভা চুপ হয়ে শুনে যাচ্ছে। মিলে যেগুলো বলছে সব ঠিক। এর পরেও যে তোকে ওরা লাথি মেরে ঘর থেকে বের করে দেয়নি সেটাই বেশি। কিন্তু না, তুই তো লোভী, অকৃতজ্ঞ। তুই ওই সাদ নামক কুবাচ্চার জন্য হাত কেটে বাংলা সিনেমা দেখাইছিস ওদের। সারা রাত টেনশনে রাখছিস। সাফিন ভাই নাওয়া খাওয়া ভুলে দৌড়াদৌড়ি করছে। আর তোর জামাই, সে সে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের গাড়িতে করে বউ আনতে যাচ্ছে। হা, তুই মৃত্যু পথযাত্রী শুনেও এলো না। যা না এখন, দেখি কত ভালোবাসা দুইজনের। যে তোরে ভালোই বাসে না তার জন্য তুই নিজের জান দিতে যাচ্ছিলি। ব্যাপারটা নাটকীয় হয়ে গেল না সুবি? শোভা অবাক হয়। সে ভেবেছিল সাদ নিশ্চয়ই ওর কাছে ছুটে আসবে, অন্তত ওর মৃত্যুর খবরটা শুনে। কিন্তু কি হলো? সাদ এলোই না। বিয়ে করতে যাচ্ছে। ইস, কি বোকা সুবি। ওর তো আগেই ভাবা উচিত ছিল যে নিজের সন্তানকে অস্বীকার করতে পারে। তার দ্বারা সব করা সম্ভব। এত বোকা কেন ও? বাবা মা ভাইয়ের ছায়া থাকা সত্ত্বেও আবেগের বশে এই অমানুষদের জন্য মরতে বসেছিল। ছি ছি, নিজের উপর ঘৃণা হচ্ছে। মাঝখান থেকে ওর ওর বাচ্চাটাকে হারালো। মনে পড়তেই ঘর কাঁপিয়ে কেঁদে উঠল। পেটে হাত দিয়ে বলতে লাগলো, আমার বাচ্চা, আমি ভুল করেছি, ক্ষমা করে দিস মাকে। অনেকক্ষণ কাঁদার পর মিলির হাতের ছোঁয়া পেল মাথায়। মিলি মিষ্টি হেসে বলল, ও ঠিক আছে। কথাটা যেন অলৌকিক, যেন কোনো বার্তা শুনছে বাতাসে। শোভা আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে দুরু দুরু বুক নিয়ে তাকায় বাবা মায়ের দিকে। ওরা মাথা নাড়িয়ে জানায়, বাচ্চা ঠিক আছে। শোভা খুশিতে মিলিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মিলি ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলল, যার জন্য এমন করেছিস সে একদিন নিশ্চয়ই শাস্তি পাবে। তুই তোর বাচ্চার খেয়াল রাখ আর লক্ষ্যে এগিয়ে যা। পাশে তো সৃষ্টিকর্তা আছে, আমরা আছি। তুই সাদ অমানুষটাকে দেখিয়ে দে তুই বেঁচে আছিস, ভালোভাবে আছিস, সুখে আছিস। তোর জীবনের লোকটার প্রয়োজন নেই। তুই দামি, হীরের চেয়েও দামি। যা পেয়েও হারালো সাদ চৌধুরী। শোভা চোখ মুছল। জীবনের মানেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। সাফিন ফিরে এসে বোনকে দেখে সে কি কান্না।
শোভা আশ্বস্ত করছে এরকম আর করবে না, দেখিয়ে দেবে সাতকে ও নিজের পরিচয়ে নিজের সন্তানকে বড় করছে, একাই পারবে নিজেকে সামলাতে। এতক্ষণে পুরো দৃশ্যটা দেখেছে ডাক্তার সাহেব, সে যেন অবিশ্বাস্য। মিলি নামক মেয়েটা খুবই ডেঞ্জারাস বুঝতে পারছে, তবে খুব নরম মনের সেটাও বুঝে গেছে। মেয়েদের এমনই হওয়া উচিত, নয়তো বেঁচে থাকার লড়াইয়ে প্রতিনিয়ত পিষ্ট হবে। সে মনে মনে পুলকিত হয়। কাল রাতে থাপ্পড়ের কথাটা মনে পড়তেই এসে ওঠে, গালে হাত বুলায়। থাপ্পড়টা ওর মিষ্টি মনে হচ্ছে। ওর মাও এমনই বাগড়ি টাইপ মহিলা। মিলি আর ওর মায়ের মধ্যে অদ্ভুত এক মিল খুঁজে পায় সাইফ। তার নানাকে যখন কোনো হসপিটালে অ্যাডমিট করতে চাইছিল না, তখন ওর মা মালিনীও ডাক্তার জুবাইয়ের গালে থাপ্পড় মারে। পরবর্তীতে তার মায়ের সাথেই নাকি ডাক্তার জুবাইয়ের বিয়ে হয় এবং বর্তমানে সাইফের বাবাই জুবাইয়ের বাবা। তার মাকে খুব ভয় পায়, সাইফও পায়। তবে আজকের ঘটনা মনে পড়তেই মাকে ফোন করে জানাতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে বাঘিনীকে আমি পেয়ে গেছি। মা শুনছো? একটু আগেই চৌধুরী ভবনে পা রেখেছে নতুন বউ। আনন্দে হই হই রব চারিদিকে, সবার মুখে মুখে এক কথা, বউ খুব সুন্দরী, পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়ানো। তবে মন মেজাজ সোনার মতো হলেই হলো। সাদ ড্রয়িং রুমে টিনার পাশে বসে ছবি তুলছে। মেহমানরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাদিদ সাহেব খুব খুশি, মনের মতো ছেলের বউ পেয়েছেন। হাসি নেই রোমেলার মুখে। তার ছেলে একটা বউ রেখে কিভাবে পারলো অন্য একটা মেয়েকে বিয়ে করতে? এই শিক্ষা কোথায় পেল? মা হিসেবে নিজেকে খুব ছোট, হীন, কিড মনে হচ্ছে। কিছু করতে পারেনি সবার জন্য, অথচ সে দাদি হতে চলেছে। আর টিনার মতো অহংকারী মেয়ে এনে তার ছেলে যে কি বড় ভুল করেছে সেদিন আর কিছুই করার থাকবে না। সব জেনেও রোমেলা বেগম চুপ। সংসারে তার কোনো কথার কোনো দাম নেই। তিনি চুপচাপ সব সহ্য করেছেন। তিনি সাজিদ সাহেবকে একপাশে ডেকে বললেন, কাজটা কি করলে তুমি? কিসের কাজ? মেয়েটাকে ঠকালে। কোন মেয়ে? ভুলে গেলে? পরিষ্কার কথা বলো। শোভা সাদের বউ। সাজিদ সাহেব বিরক্ত হয়ে বললেন, কে বউ? ও একটা ভুল করেছিল, শুধরে নিয়েছে। এমন পাপ আল্লাহ সহ্য করবে না। চুপ করো তো। চুপই ছিলাম, আর পারলাম না। কি বলতে চাও তুমি? বলতে চাই তোমরা অন্যায় করছো। সাদের কিন্তু বড় ঘরে বিয়ে হয়েছে। ভালো তো, টিকতে পারলে হয়। এই মেয়ে আমাদের সংসার বাঁচালে হয়। শেষ বয়সে না আমাদের আবার ঝামেলা মনে ভিক্ষুকের মতো তাড়িয়ে দেয়। সাজিদ সাহেব বিরক্ত হয়ে ধমক দিলেন, তারপরে চলে গেলেন। কিন্তু কথাটা মনে ঢুকে গেছে। টিনা এমনিতেও অন্য ধাঁচার মেয়ে, মানিয়ে না নিতে পারলে ওদের কপালে দুঃখ আছে। হঠাৎ কেমন অনুশোচনায় ভুগতে থাকেন তিনি, কিন্তু বাইরে প্রকাশ করলেন না। কৃত্রিম হাসির আড়ালে ঢাকা পড়ে গেল অনুশোচনা। ছোট ছোট কণাগুলো মনকে মুহূর্তেই ছিন্ন ভিন্ন করে দিতে লাগলো। টিনা ছবি তুলতে তুলতে বিরক্ত। সে সাদকে বলে, প্লিজ আমাকে ঘরে নিয়ে যাও। ঠিক আছে চলো। চলো মানে? নতুন বউ আমি, কোলে করে ঘরে নিয়ে যাও এভাবে? কিন্তু? কিসের কিন্তু? এত লোকজনের মধ্যে দিয়ে? নয়তো কিভাবে? সাদ আর কথা না বাড়িয়ে টিনাকে পাঁজা কোলা করে তুলে নিল। হাঁটা ধরল ঘরের উদ্দেশ্যে। যে ঘরটাতে কোলে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল শোভাকে, সেই ঘরে আজ অন্য কেউ, অন্য মানুষ সংসার করার উদ্দেশ্যে পা বাড়াচ্ছে। সময় খুব দ্রুত বদলায়। জীবন যেখানে থমকে দাঁড়ায় সেখান থেকেই সামনে পথ চলার শক্তিটুকু অর্জন করে নিতে হয়, নইলে এ জগতে টিকে থাকা আর সূর্য গিয়ে বসবাস করা একই কথা। এত অবাস্তব কিছু আর দ্বিতীয়টি নেই। শোভাও নিজেকে গুছিয়ে নিয়েছে। সামনে মাসে একটা চাকরির ইন্টারভিউ আছে। আশা করা যায় চাকরিটা হয়ে যাবে। যেভাবে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর মাঝেই ঘটে গেল আরেক কাণ্ড। সকালবেলা বাথরুমে পিছলে পড়ে যায়। প্রচন্ড ব্যথা পেল পেটে। তাড়াতাড়ি করে নিয়ে আসা হলো হসপিটালে। চেক আপ করে ডাক্তার শোভাকে অ্যাডমিট হয়ে যেতে বলল, কারণ ডেলিভারির ডেট 2 দিন আগেই ছিল। ডাক্তারের এমন কথায় রমজান সাহেব খুব ভয় পেয়ে গেল। অবশেষে অ্যাডমিট করানো হলো শোভাকে। আপাতত সেলাইন লাগিয়ে রাখা হয়েছে। 12টার দিকে অপারেশন, সিজার করতে হবে। সালমা বেগম বাসায় গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এলেন। মিলিও এলো। সে শোভাকে বোনের মতো এতটা দিন আগলিয়ে রেখেছে, সাহস জুগিয়েছে। মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় শোভা জিজ্ঞেস করলো, মানুষটার সাথে তোর যোগাযোগ আছে রে মিলি? মিলি অবাক হয়ে বলে, কোন মানুষটা? সাদ। মিলি রাগলেও কিছু প্রকাশ করলো না, বলল, যোগাযোগ নেই। কোনো খবর জানিস? শুনেছি বউ নিয়ে সুইজারল্যান্ডে ঘুরে এসেছে। ইনস্টাতে ছবি আপ দিয়েছিল, কে যেন আমাকে দেখিয়েছিল। বউ নিয়ে সুখেই আছে ও। মিলি বল, আমার বাচ্চাটা কাকে বাবা ডাকবে? মিলি থমকায়, বলে, তুই নিজেই ওর মা, নিজেই ওর বাবা। লোকটা আমার সাথে কেন এমন প্রতারণা করলো বলতে পারিস? আমি কি খুব খারাপ ছিলাম? তুই কেন খারাপ হবি? খারাপ তো সে আর তার ভাগ্য। তাহলে লোকটা আমাকে এখনো ডিভোর্স কেন দেয়নি? হয়তো ভুলে গিয়েছে যে সে একটা বিয়ে করেছিল, তার একটা বউ আছে। মিলি, এমন একটা ব্যবস্থা কর যাতে ডিভোর্সটা হয়ে যায়। আমার অসহ্য লাগছে। মিলি আশ্বস্ত করে শোভাকে যে ডিভোর্সটা হবেই। 5 মাসেও কি ওদের সময় হয়নি এটা শেষ করার? যত সব। শোভা ঘুমিয়ে পড়েছে। সেদিকে তাকিয়ে মিলি ভাবে, কেন সুবিকে এত কষ্ট পেতে হচ্ছে? ভালোবাসা কি শুধু কষ্ট দিতেই জানে? মিলি জানে সুবি সাদকে এখনো পাগলের মতো ভালোবাসে। সেই ভালোবাসাটা বিষাদে ছেয়ে আছে। এত সুন্দর ফুটফুটে মেয়ে কেমন প্রাণহীন হয়ে পড়েছে।
সেদিনের সুবিটার আজ বাচ্চা হবে, একটা প্রিন্স নয়তো প্রিন্সেস আসবে। কোথায় পাবে বাচ্চাটা তার বাবাকে? জন্মের আগেই বাবা তাদের ছেড়ে চলে গেল, এমন দিনও দেখতে হলো ওর। ঘুমন্ত শোবার মুখের দিকে তাকিয়ে মিলির মায়া হয়। মনে পড়ে তার বড় বোন ঝিলির কথা। সেও শোবার মতো এমন ভুল করে, যার ফল গুনতে হয় মিলির পুরো পরিবারকে। সমাজের মানুষ কাদা ছেটাছেটিতে ওর বোনটা গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। মেয়ের এসব দেখে মিলির বাবাও সেদিন হারার আগে দুনিয়া ছাড়ে। স্বামী সন্তানের এমন নির্মম মৃত্যু দেখে বিকারগ্রস্ত হয়ে পড়ে মিলির মাও। 6 মাস পর মাও ছেড়ে চলে যায় মিলিকে। ইতিম হয়ে পড়ে মিলি। সেই থেকেই ঘেন্না এসে পড়ে মানুষের প্রতি। হোস্টেলে উঠার পর অহরহ এসব কাহিনী দেখে মিলির রক্ত টকবক করে ফুটতো। এমন ভুলভাল কাজ মেয়েরাও যে সায় জানায় সেটাও দেখেছে মিলি। এত সব সহ্য করে আজ এত কঠিন মিলি বুকের ভেতর চেপে রাখা কষ্টটা সে কাউকে জানায়নি, শুধু সুবি ছাড়া। একটা পরিবার ধ্বংস করার জন্য কিছু অমানুষ আর সমাজে যথেষ্ট। অথচ ভাগ্যের পরিহাসে সুবিও এমন কাহিনীর শিকার। অবশেষে সেই কাহিনীরও ইতি ঘটতে চলেছে ডিভোর্সের মাধ্যমে। সাদ অফিস থেকে ফিরছে মাত্র, ক্লান্ত শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়ে। কদিন যাবৎ বেশ চাপ পড়েছে অফিসে। হানিমুনে 1 মাস কাটিয়ে এসে সে যে কি ভুল করেছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এতদিন থাকতো না, কিন্তু টিনার জেদ। সে 1 মাস না থেকে কিছুতেই ফিরবে না। অগত্যা থাকতেই হলো। টিনা গ্লাসে পানি ঢেলে সাদের দিকে এগিয়ে ধরলো। সাদ উঠে বসলো। ঢকঢক করে পানিটা খেয়ে নিয়ে গ্লাসটা টেবিলের উপর রাখলো। টিনা অভিযোগের সুরে বলল, কতদিন হয়ে গেল বাইরে যায় না। সাদ বলে, কেন, কি হয়েছে বউটার? উফ, এসব কি বলো তুমি? কি বললাম? বউ বলবে না, নাম ধরে বলবে। তুমি তো আমার বউই। জানি, কিন্তু বউ ডাকটা গেও। ব্যাপারটা কেমন ব্যাকডেটেড। ও আচ্ছা। সাদ ভাবনায় পাড়ি দেয়। শোভার সাথে বিয়ে হওয়ার পর সাদ যখন ওকে আমার বউ বলে ডেকেছিল, শোভার লজ্জায় মাথা তুলে তাকায়নি। বউ বললেই মেয়েটার গাল লাল হয়ে যেত, মিষ্টি দেখাতো খুব। সব সময় নরম গলায় ওর সাথে কথা বলতো। সাদ যা বলতো তাই করতো, কখনো বলেনি নিজের শখ আহ্লাদের কথা। অথচ টিনার শখ আহ্লাদ পূরণ করতে করতে আজকাল নিজের শখগুলোর কথা সে ভুলে গিয়েছে। কি তফাৎ নিজের দুই বউয়ের মাঝে। টিনা সাদের বুকে মাথা রেখে বলে, চলো না আজ ডিনারে যাই, কতদিন যায় না। ভাবনা থেকে ফিরে আসে সাদ। সারাদিন হাড়ভাঙা খাটুনি খেটে বাসায় এসেও দুদণ্ড শান্তি নেই। গত পরশু টিনাকে নিয়ে বেরিয়েছে, শপিং সেরে ডিনার সেরে এসেছে। যেন তেন ডিনার নয়, একদম রাজকীয় বোধ ছিল। সেটাই টিনার কাছে অনেক দিন মনে হচ্ছে। বলে, কি মেয়ে, এই কিছু বলছো না কেন? আমি খুব ক্লান্ত। টিনা মুখ ফুলিয়ে বলল, কিছুই তো করনি, অফিসেই তো ছিলে, তাহলে ক্লান্ত হলে কি করে? এই, তুমি আবার অন্য কোনো মেয়ের কাছে যাও না তো? সাত অবাক হয়ে বলল, মানে? তোমার আরেকটা বউ আছে না, ওর কাছে নিশ্চয়ই যাও। কি বলছো তুমি? ঠিকই বলছি, ওর তো বাচ্চা হবার কথা ছিল। তুমি কি আবার ওই বাচ্চার কাছে যাও নাকি? সাদের মগজে কথাটা ঠোক্কর খায়। আরে সে তো বাবা হতে চলেছিল। পর মুহূর্তেই সেসব ভুলে টিনাকে বাহুডোরে আগলে নেয়। কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে বলে, এত সুন্দরী বউ থাকতে অন্য কারো কাছে কেন যাব? টিনা ওর বুকে কিল দিয়ে বলে, ওই মেয়েটাও নাকি সুন্দরী ছিল, তাও তো ফেলে চলে এলে। সাদ আহত হয়, তবুও টিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমার তো তোমাকেই চাই। টিনা হাসে বলে, জানি তো বাবু মশাই। এবার বলো ডিনারে যাচ্ছি কিনা? সাদ ক্লান্ত গলায় বলল, কাল যাই না আজ। উহ, এখন শুধু তোমাকে চাই বলে টিনার ওষ্ঠজোড়া দখল করে নেয় সাদ। কেমন অদ্ভুত লাগে। একসময় সবার ঠোঁটের ছোঁয়া পেতে কতই না কসরত করতে হতো ওকে। আজ আজ শোভাও নেই আর বাঁধাও নেই। সুখেই তো আছেও, খুব সুখে। টিনা ওকে সুখেই রেখেছে, তবে শারীরিকভাবে। মনটা তো কবেই অসুস্থ হয়ে গিয়েছে অন্য কারো চিন্তায়, অন্য কারো ভাবনায়। সাজিদ সাহেব ইজি চেয়ারে বসে চোখ বুজে আছেন। মাথাটা বড্ড ধরেছে। গরম 1 মগ কফি হলে ভালো লাগতো। তিনি রোমেলাকে ডাক দেন। রোমেলা রান্নাঘর থেকে ছুটে আসেন, হাতে মশলা লেগে আছে। কপালের ঘাম মুছার ব্যর্থ চেষ্টা করতে করতে জিজ্ঞেস করছে, ডাকছো কেন? কফি দাও। কফি তো বানায়নি। মানে? তুমি জানো না সন্ধ্যায় আমি কফি খাই? মনে ছিল না? ভুলে গেলে কিভাবে? রান্নাঘরেই তো ছিলে। টিনা তার বান্ধবীদের দাওয়াত করেছে। রাতের এত সব আয়োজন আমাকে একা করতে হচ্ছে। বিকাল থেকে একাই সব করছি। আমার তো 10টা হাত নেই যে সব দিক সামলাবো। কেন, টিনা কই? রান্না করবে না সে? কোনোদিন দেখেছো নিজের খাবারটা নিয়ে খেতে? বিয়ের 5 মাসে একদিন রান্নাঘরে ঢুকতে দেখেছো? না। তাহলে আশা করো কিভাবে সে রান্না করবে? সাজিদ সাহেব রেগে যান। বাড়ির বউ কি সামান্য কাজও করতে পারে না নাকি? রোমেলা এই বয়সে একা একা 10 জনের রান্না করতে পারবে নাকি? কাজের বুয়াও আর আসে না। ছেলে বিয়ে করিয়েছে কি এই দিন দেখার জন্য? তিনি জিজ্ঞেস করলেন, এখন কোথায় টিনা? সে ঘরে। সাদ এসেছে অফিস থেকে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। রোমেলা রান্নাঘরের দিকে পা বাড়ালো। সাজিদ সাহেব উঠে রওনা দিল সাদের ঘরের দিকে। ঘরের দরজা বন্ধ। তিনি টোকা দিতে গিয়ে থমকে যান। দুজন হাসাহাসি করছে। সাদ কিছু একটা বলছে আর টিনা জোরে জোরে হাসছে। ঘরের ভেতর কি হচ্ছে তার আভাস পেয়ে তিনি লজ্জা পেয়ে যান। উল্টো ঘুরে নিজের ঘরেই ফিরে আসেন। ভাগ্য,
ছেলের বউ থাকতে আজ তার বউকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। এটি প্রকৃতির প্রতিশোধের শুরু। রাত 12টায় শোভাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। সবাই চিন্তিত মুখে বাইরে দাঁড়িয়ে আছে। অবস্থা খুব খারাপ নয়, কিন্তু ডেট যেহেতু 2 দিন আগে ছিল তখন ঠিকঠাক কিছু বলা যাচ্ছে না। শোভার চোখের কোণে জমে থাকা পানির ফোঁটা গড়িয়ে পড়ল। বাবাহীন সন্তান হিসেবে সমাজে পরিচয় পাবে ওর সন্তান। আচ্ছা, ছেলে হবে নাকি মেয়ে? কার মতো দেখতে হবে? সৎ নাকি শোভার মতো? শোভার ভাবনার গতি এখানে এসে স্থির হলো। চোখ দুটো আস্তে ধীরে বুজে এলো। মানুষের অস্তিত্ব টের পাচ্ছে আশেপাশে, কথাও শুনতে পাচ্ছে, কিন্তু সব অস্পষ্ট। করিডোরে সবাই বসে আছে। মিলি করিডোর পেরিয়ে একটু বাঁক নিতেই কারোর সাথে ধাক্কা খেলো। বিপরীত দিকে থাকা ব্যক্তির হাত থেকে ফোন ছিটকে পড়ে ডিসপ্লে ড্যাম হয়ে গেল। ব্যক্তির দিকে তাকিয়ে মিলি দেখলো সেদিনের ওই হাঁদা ডাক্তার সাইফ ওর দিকে চেয়ে আছে। বলল, এই যে মিস চাসমিস, চোখে দেখতে পান না? এই প্রশ্ন আমিও করতে পারেন না, কারণ আপনি আমাকে ধাক্কা মেরেছেন। মোটেও আমি ধাক্কা দেইনি। তাহলে কি আমি ভূতের সাথে ধাক্কা খেয়েছি? আই মিন, আপনি সেই ভূত? দেখুন, বাজে কথা বলবেন না। 100 বার বলবো। জানেন এই ফোনটার দাম কত? ধারণা আছে আপনার? মিলি বলল, আমি এত দাম শুনে কি করব? ওকে ওকে, আপনি আবার এই ফোনের দাম আমার থেকে চাইবেন নাকি? আপনি তো মিয়া দড়িবাজ, হোয়াট দ্য দড়িবাজ, একদম ওসব ডাকবেন না। তাহলে কি বাপ্পারাজ বলবো? আমার নাম আছে, সেই নামে ডাকবেন। সরেন তো মিয়া। সরবো না। আপনি ধাক্কা মেরে আমার ফোন ভেঙে দিয়েছেন, তাও কিছু মনে করিনি। অন্তত সরি তো বলবেন। যে সে মানুষকে মিলি সরি বলে না। আর এখানে দোষ আমার একার নয়। আমি অন্যমনস্ক হয়ে হাঁটছিলাম, আর আপনি? আপনার চোখ দুটো কি আকাশে রেখে হাঁটছিলেন? মোবাইলে এত কি দেখেন যে হাঁটতে হাঁটতে, ঘুমোতে ঘুমোতে, খেতে খেতে ওই যন্ত্রে চেয়ে থাকেন? ডাক্তার সাহেব বোকা বনে গেল। দোষ এখানে তারও আছে। সে তো পারতো ধাক্কা এড়াতে। একটু সাবধানে হাঁটলেই তার স্বাদের মোবাইলটা বেঁচে যেত। 45,000 টাকার ফোনটার অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। মিলি ফ্লোর থেকে তুলে ফোনটা ওর হাতে দিয়ে চলে গেল। ওর হুঁশ ফিরতেই ভাবলো, ধুর, মেয়েটার সাথে একটু সমীহ করে কথা বলা উচিত ছিল। ডেঞ্জারাস পার্সনদের সাথে ভাব জমাতে পারলে নিজেরই লাভ। অবশ্য ডাক্তার সাহেব এই জন্য ভাব জমাতে চাচ্ছেন না। সে চাচ্ছে মিলিকে আরো ভালোভাবে জানতে বুঝতে। অনেকদিন পরে দেখা ওর সাথে, এই সুযোগে নিজেকে একটু স্মার্ট দেখানোর সুযোগ এসেছিল, যেটা নিজের হাতেই নষ্ট করেছে। আচ্ছা, মিলি নামক মেয়েটা কি জানে সে ইতিমধ্যে সাইফের জীবনের অন্যতম একটা স্থানে বসবাস করছে? সেই স্থানটা শুধু একজনকেই দেওয়া যায়। মন নামক জিনিসটা কারোর সাথে ভাগ করা যায় না। সাইফ শুধু মিলি নামক ফুলটির সাথেই ভাগ করতে চায়। ওর সাথে যৌবন কাটাতে চায়। ওর হাত ধরেই বুড়ো হতে চায়। আচ্ছা, মিলি কি এসব শুনলে হাসবে? মেয়েটাকে কখনো সামনে থেকে হাসতে দেখিনি সাইফ। হাসলে নিশ্চয়ই ওকে মোনালিসার মতো সুন্দর দেখায়। চৌধুরী বাড়ি, সাধ্যের পরিবারের সবাই খুব মিশুক হলেও টিনা মোটেও সেরকম নয়। সে সহজেই সবার সাথে কথাবার্তা বলে না। নিজের একটা আলাদা উদ্ধত স্বভাব আছে, যার কারণে ওকে কেউ ঘাটায় না। সাদের সাথে একান্তে কিছু সময় কাটিয়ে নিজের মনটা ফুরফুরে করে নিল। তার বন্ধুরাও এসে খাবার দাবার সেরে নিয়েছে। কয়েকজন বিদায় নিলেও টিনা মুন্নি ডেইজিকে থেকে যেতে বলল। ওদের স্বভাবও টিনার মতোই। কলেজ জীবন ছিল এক প্রকার কলগার। টিনাও মাঝে মাঝে এসব করতো, তবে সেটা সবার অজানা। মুন্নি আর ডেইজি শুধু জানে তাদের তিনজনের আত্মার সম্পর্ক। বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান হলেও ওরা কাউকে এসব বুঝতে দেয়নি। ঘরে 3 বান্ধবী বসে গল্প করছে। স্বাদ নেই ঘরে। রোমেলা রুমে এসে কিছু নাস্তা দিয়ে গেল। মুন্নি কয়েকটা আঙুর মুখে পুড়ে দিয়ে বলল, আচ্ছা বেব, তুই আজকের এত সাজলি কেন? টিনা একটা ফিকে হাসি দিয়ে বলল, কই সাজলাম? মানে এই যে তুই শাড়ি পরলি, ঠোঁটে লিপস্টিক লাগালি, এটা সাজ না? ও এমনি। এমন বুইড়া সেজে থাকতে তোর ভাল লাগে? স্বাদ পছন্দ করে। ডেইজি অবাক হয়ে বলল, কি বলস? তোর জামাই কি গেঁয়ো? কি আর করব বল, কপালে জুটলো এমন। তবে ওকে খুশি রাখতে পারলে আমারই লাভ। কেমন লাভ? ওসব আমি বুঝবো। তাহলে কি আমরা কচি খোকা যে কিছু বুঝবো না? মুন্নি ডেইজিকে বলল, তোরে বলতে হইব নাকি সব কথা? আমাদের টিনা বেব সব বুঝে। ডেইজি টিনার গাগের শেষে বসলো। ওর হাতটা ধরে বলল, প্লিজ তুই বলবি আমারে? আজকাল তোর ভাবসাব আমার কাছে ভালো ঠেকছে না। টিনা মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, আমি এত আজাইরা না। অন্যদিকে ফিরে আছিস কেন? আমার চোখের দিকে তাকাইয়া বল। যা তো, প্রমিস দোস্ত, কাউরে কমু না। টিনা ওদের দিকে ফিরল, তারপরে বলল, প্রমিস। তাহলে শোন, ইফতিরে চিনস তো? ও ইফতি, যে তোর বয়ফ্রেন্ড ছিল? তোদের না ব্রেকআপ হয়েছিল? সে আবার আমার কাছে ফিরে এসছে। তুই জানিস ওকে আমি কত পছন্দ করি। একদম হিরো টাইপ, দেখলেই বুক কাঁপে। মুন্নি ফোরন কেটে বলল, আমরা তো আর জানি না ও দেখতে কেমন। তুমি তো ওর সাথে 10 বার শুয়েছ, এজন্য হিরো বলতেছ। আমার কাছে কেমন মাকাল ফল লাগে। টিনা ধমক দিয়ে বলল, আসতে বল, শুনবে কেউ? কেউ শুনবে না। তারপর বল। স্বাদের উপর থেকে আমার ইন্টারেস্ট উঠে যাচ্ছে। ভাবছি কি করা যায়, তাই তোদের ইনভাইট করে নিয়ে এলাম। তোরা একটা পরামর্শ দে।
কেন? ইন্টারেস্ট উঠে যাচ্ছে কেন? টিনা চোখ মুখ কুঁচকে বলল, ওই বেটা সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি খাটে, সন্ধ্যায় অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে আবারও অফিসের কাজ করে, আর রাতে শুরু করে শরীর নিয়ে খেলা। কোথাও যাওয়ার কথা বললেই বলে আজ না কাল। জীবনে কোনো আনন্দ নেই, বুঝলি? বিয়ের তো 5 মাস মাত্র হলো, তুই কি চাস? সাদের সাথে থাকতাম যদি জীবনে আনন্দ থাকতো, কিন্তু এটাই ওর মাঝে নেই। মানে ছেড়ে দিতে চাস? তোর উচিত কয়েকটা বছর অপেক্ষা করা, এরপর কোনো রিজন থাকলে ছেড়ে দিস। কিন্তু এক্ষণে যদি এসব ছাড়াছাড়ির কথা বলিস, তোর বাবা কি করবে ভাবতে পারিস? জ্যান্ত খবর দিবে তোরে। টিনার মুখটা কালো হয়ে গেল। ওর বাবা ভীষণ কড়া, মেয়ে যে এমন কুকীর্তি করে রেখেছে এসব কিছুই তিনি জানেন না। তিনি বিয়ে ভাঙাও সাপোর্ট করেন না। সামান্য কারণে যদি সাদকে সে ছেড়ে দেয়, তাহলে মেয়েকে ত্যায্য করতে ওনার বুক কাঁপবে না? হতাশ হলো টিনা। সাদ তোকে টাকা পয়সা দেয় না? দিবে না কেন? বেতনের কিছুটা নিজে রেখে বাকিটা আমাকেই দেয়, তাহলে সমস্যা কই? এসব সামান্য কারণে ছেড়ে দিস না, পরে পস্তাবি। তাছাড়া ইফতির কোনো ঠিক নাই, সে কখন আসবে কখন যাবে বলতে পারবি না, তখন নিজের পায়ে নিজেই কুড়াল মারবি। এর চেয়ে কটা বছর যাক। টিনা ডেইজির কথায় সাই জানায়। এমন সময় ঘরে ঢুকে সাদ। তিনজনে চুপ হয়ে যায়। সাদ ইতস্তত করে বলল, ও থাকুন। তারপর ড্রয়ার থেকে ওয়ালেটটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মুন্নি এসে বলল, বর দেখি বউকে চোখে হারায়। টিনা বলে, বউটা সুন্দরী হলে যা হয় আর কি। তিনজনেই হাসি তামাশায় মেতে ওঠে। এইসব ঘটনা আর কেউ জানতে না পারলেও রোমেলার কানে পৌঁছালো। তিনি ভাবতেও পারছেন না টিনা বিয়ের আগেই তার সতীত্ব আরেকজনকে বিলিয়ে দিয়েছে, আর এখন সাদকে ছেড়ে দেওয়ার পায়তারা করছে। তিনি এই কথাটা কাউকে জানালেন না। দেখা যাক কি হয়। তাছাড়া প্রমাণ ছাড়া এসব কথা তার স্বামী ছেলে কেউই বিশ্বাস করবে না। তিনি হতাশ নিঃশ্বাস ফেলেন। এভাবেই খোদা তোয়ালা ওদের শাস্তি দিচ্ছেন। সবার একটি মেয়ে আর একটি ছেলে, ছোট্ট শরীর দুটো তোয়ালাতেই মুড়ানো। মিলি খুশিতে কান্না করে দিয়েছে। কেউ ভাবেইনি সুবীর দুটো সন্তান আসতে চলেছে। আলটা করানোর সময় ওদেরকে জানানো হয়নি। সেসব চুলোই যাক, সবাই সুস্থ আছে এটাই বেশি। সবার জ্ঞান এখনো হয়নি। বাচ্চাদের এখনো অভিভাবকদের কাছে দেওয়া হয়নি। অবজারভেশন রুমের বাইরে থেকে দেখানো হয়েছে। ফুটফুটে দুটো বাচ্চা দেখে রমজান সাহেবও কেঁদে দিলেন। কি ভীষণ কষ্ট সহ্য করে বাচ্চাগুলোকে দুনিয়ায় আলো দেখালো শোভা। ডাক্তার সাহেব হার্টের ডাক্তার হলেও চাইল্ড জোনগুলোতেও আসেন, ওদের দেখেন, চিকিৎসা করেন। এর মধ্যে জানা গেল শোভার মেয়ের হার্টে একটু সমস্যা হচ্ছে, সাময়িক সমস্যা, তবে ঠিকঠাক মতো যত্ন না নিলে ক্ষতি হবে। মিলি এ খবর শুনে কাঁদতে কাঁদতে সাইফের কেবিনে ঢুকে পড়ল। অনুনয় করে বলল, প্লিজ বাচ্চাটাকে বাঁচাবেন। আমার সুবি এই কষ্ট আর সহ্য করতে পারবে না, প্লিজ আপনি দেখুন। ডাক্তার সাহেবের বুক চিনচিনে ব্যথা করতে লাগলো। মিলির চোখে পানি দেখে গলা শুকিয়ে এলো। কথা বলতে কষ্ট হচ্ছে। পানি খেয়ে গলা ভিজিয়ে দিয়ে বলল, মিস মিলি রিল্যাক্স, এটা কোনো গুরুতর ব্যাপার না, সাময়িক সমস্যা। আমি অলরেডি চিকিৎসার ব্যবস্থা শুরু করেছি, একটু পরেই ঠিক হয়ে যাবে। সত্যি? জি। মিলি চেয়ারে ধপ করে বসে পড়ল। ডাক্তার সাহেব পানির বোতল এগিয়ে দিলেন। মিলি খেলো না, বলল, জানেন কত কষ্টের ফল এরা? আমার সুবি কি কি সাফার করেছে। এখন যদি এদেরই কিছু হয়ে যায়, তাহলে ও আর বাঁচবেই না। খুব ভালোবাসেন সুবিকে? জি। আমার এই দুনিয়াতে ও ছাড়া কেউ নেই। মানে উনি আপনার বোন হন? না, আমার বান্ধবী কম, বোন বেশি। আপনার ফ্যামিলিতে কেউ নেই? না, আমি একাই বেঁচে আছি শুধু সুবির জন্য। সুবিটার কিছু হয়ে গেলে আমিও আর বাঁচবো না। সাহেব অবাক হয়। অথচ শোভা আর মিলি দুজনকে বোন ভেবেছিল। বান্ধবীর জন্য কাউকে এমন করতে কখনো দেখেনি সে। এমন বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার, যে সুখেও পাশে থাকবে, দুঃখেরও সঙ্গী হবে। মিলিকে এই মুহূর্তে আরো বেশি ভালোবাসতে ইচ্ছা করছে ওর, কিন্তু মুখ ফুটে বলল, আপনার সুবি এবং ওনার বাচ্চাদের কিচ্ছু হবে না, আমি আছি তো। মিলি চুপচাপ বসে রইল। অনেকদিন পরেও কাঁদলো। মনটা খুব ভার লাগছে। সাদের বন্ধু নিয়ন, সে ফোন করে সাদকে জানিয়েছে শোভা হাসপাতালে। নিয়নের বোন ড্যাফোডিল হসপিটালে ভর্তি, অ্যাপেন্ডিক্সের ব্যথা। শোভার সাথে যাদের সম্পর্ক কয়েক মাস আগেই জেনেছিল, আজ যখন শোভাকে ওটিতে নিয়ে যেতে দেখে, তখনই ওর সাদের কথা মনে হয় আর তৎক্ষণাৎ ফোন লাগায়। সাদ নিজেকে আর আটকাতে পারল না। এবার অন্তত যাওয়া উচিত। শোভাকে এক পলক দেখার জন্য ভেবে সে এই গভীর রাতেই বেরিয়ে এসেছে। টিনাকে ফোন করে জানিয়েছে ফিরতে লেট হবে। ড্যাফোডিলে পৌঁছানোর পরে সোজা নিয়নের কাছে গেল। নিয়ন ওকে শোবার কাছে পৌঁছে দিয়ে চলে গেল। করিডোরে বসে আছে সাফিন, বোনকে নিয়ে চিন্তায় মগ্ন। এমন সময় সাদকে দেখতে পেয়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সাদ এগিয়ে গিয়ে অপরাধী গলায় সাফিনকে জিজ্ঞেস করলো, শোবার কি হয়েছে? সাফিন রাগ দমন করে বলল, হসপিটালে কোনো সিন ক্রিয়েট করতে চায় না, এখানে গুরুতর অনেক পেশেন্টরা আছে, তাদের সমস্যা হবে। ঠান্ডা গলায় বলল, কিছু না, পেটে ব্যথা। এখন কেমন আছে? ভালো, ঔষধ দেওয়া হয়েছে। ইয়ে, ওর সাথে দেখা করা যাবে? পেছন থেকে মিলি বলে উঠলো, যাবে না, ও ঘুমাচ্ছে। মিলিকে দেখেই সাদ বিষম খায়। মিলির পাশে ডাক্তার সাহেব। মিলি বলল, যাই হোক, আপনি এত রাতে এখানে? ওই এমনি সুবিকে দেখতে এসেছিলাম। মিলি রেগে বলল,
সুবি যদি বলেন আর একবার, আমি আপনার অবস্থা খারাপ করে দেব। সাদ চুপ করে মাথা নিচু করে। মিলি বলে, যাই হোক, দেখা হয়ে সুবিধাই হলো। সাদ ভ্রু কুচকে তাকায়। মিলি হাতের ফাইলগুলো সাইফের হাতে দিয়ে হ্যান্ডব্যাগ থেকে কিছু কাগজ বের করে, তারপরে এগিয়ে দিয়ে বলে, নিন, এখানে একটা সাইন করে দিন। সাদ অবাক হয়ে বলল, কিসের সাইন? বারে, পেশেন্ট ম্যারিড, তো হসপিটালের ফর্ম ফিল আপটা নিশ্চয়ই তার ভাইয়ের সাইন করা থাকবে না? তার স্বামীকেই সাইন দিতে হবে। সাইফ অবাক হয় মিলির কথা শুনে। এইসব ফর্মালিটি তো সাফিনি করেছে, তাহলে ও কোন ফর্মালিটির কথা বলছে? যাই হোক, অনেকক্ষণ ইতস্তত করে সাদ সাইন করে দিল। সবার স্বামী হিসেবে নিজেকে পরিচয় দিতে কেমন আনইজি লাগছে, কিন্তু আজ কি এমন হলো যে ওর নিজেকে সবার স্বামী হিসেবে পরিচয় দিতে বিনা বাক্যে রাজি হয়ে গেল? সাদ ভেবে পেল না, বুকটা খাঁকা করছে, কিছু হারিয়ে ফেলছে মনে হচ্ছে। সাইন শেষ হওয়ার পর মিলি কাগজ কেড়ে নিল, তারপরে হাসি মুখে বলল, কংগ্রেচুলেশন মিস্টার সাদ চৌধুরী, আর সবার ডিভোর্স কমপ্লিট। সাদের মাথা ঘুরে উঠল কথাটা শুনে, পায়ের তলার মাটিও সরে গেল। কি বলছে মিলি? ওর আর ওর সুবির ডিভোর্স হয়ে গেল মানে?